আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটি এইচএসসি 26 ব্যাচের জন্য। যারা মিড লেভেলে পড়াশোনা করছো অথবা একদমই পড়াশোনা করো নাই, তারা শেষ সময়ে এসে এখন খুঁজতেছে ভাইয়া কিভাবে পড়লে পরীক্ষায় ভালো করা যাবে, তাদের জন্য এই সাজেশনটা। সো এটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারে তুমি কোন কোন টপিক সিলেক্টিভলি পড়লে ইনশাআল্লাহ এইচএসসিতে যে কোনো সিকিউ অ্যান্সার করে আসতে পারবা, তার জন্য একটা ভিডিও। সো আমি আমার পরিচয় দিই, আমি শাহরিয়ার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে পড়ছি। অ্যান্ড আমার একটা পেজ আছে শাহরিয়ার স্কেমিমার। তোমরা ফিউচার আপডেটসের জন্য এবং আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা আসলে এটা ফলো করতে পারো ফেসবুকে। ওকে, তো আমরা শুরু করি। পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আসলে হিউজ, মানে ফার্স্ট পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার এটা। তো এখন এখানে টপিকের সংখ্যা অনেক বেশি এবং এক্সেপশন দিয়ে ভরপুর। তো তুমি আসলে কোনটা রেখে কোনটা পড়বা সেটা খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি শুরু করতে হবে হচ্ছে গ্রুপ এবং পিরিয়ড নির্ণয় দিয়ে। কারণ সিকিউতে হচ্ছে তোমাদেরকে দেখা যায় একটা টেবিল দিয়ে দেয়, যেখানে পি কিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি এভাবে দিয়ে দেয় এবং একপাশে গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার বলা থাকে। এখন তুমি যদি ডিটারমাইনই করতে না পারো যে ওই ইলিমেন্ট অ্যাকচুয়ালি কে, সেটা ডিটারমাইন করতে না পারলে তুমি আসলে কোনো কিছুই অ্যান্সার করতে পারবে না। সো তোমার ফার্স্টেই শিখতে হবে গ্রুপ এবং পিরিয়ড তুমি কিভাবে নির্ণয় করবা। দেন তোমার আসতে হবে পি ব্লক কোশ্চেনগুলোতে। পি ব্লক কোশ্চেন কোনগুলা? যেমন ধরো তোমাকে বলতে পারে CCl4 পানিতে অদ্রবণীয় কিন্তু SiCl4 পানিতে দ্রবণীয় কেন। তো এগুলো সব হচ্ছে পি ব্লক যে এলিমেন্টসগুলো আছে সেগুলো গ্রুপ ওয়াইজ হচ্ছে এক্সপ্লেন করা আছে। ওকে, এগুলো তোমার পড়তে হবে। তারপর আমি যদি এখানে আরো কয়েকটা এক্সাম্পল বলি, যেমন AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা কেন ডাইমার ফর্ম করে, বা সিলিকন ডাইঅক্সাইড কেন জায়ান্ট মলিকিউল ফর্ম করে বা দৈত্যাকার অণু ফর্ম করে। তারপর হচ্ছে তোমাকে বলতে পারে যে ধরো H2O কেন লিকুইড কিন্তু H2S কেন গ্যাসীয়। যদিও এটা গ্রুপের মধ্যেও পড়ে, আবার এটাকে চাইলে হচ্ছে কি তুমি হাইড্রোজেন বন্ডে যেও পড়তে পারবা। আবার এটাও আস করতে পারে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন। ওকে, তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আসলে তোমার পড়তে হবে, কারণ এগুলো থেকে সিকিউতে কোশ্চেন আসে এবং ঘ নাম্বার কোশ্চেনে কিন্তু চলে আসে। আই রিপিট, 4 মার্কের জন্য চলে আসে। সো তোমার কিন্তু ভালো মতো পড়তে হবে এগুলো। আচ্ছা, তারপর যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন নেগেটিভিটি। এই তিনটার মধ্যে যদি বলো ভাইয়া কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জিটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে অনেকগুলো এক্সেপশন আছে। যেমন অরবিটাল যদি হাফ ফিল্ড থাকে অথবা ফুল ফিল্ড থাকে, তাহলে হচ্ছে কি আয়নাইজেশন এনার্জি ভ্যালু অনেক বেশি হয়, যেটা তোমরা হয়তো 19 থেকেও পড়ে আসছো। যেমন বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেশি হওয়ার কথা কার? বোরনের, কিন্তু বেশি হয় বেরিলিয়ামের। কেন হয়? আবার দেখা যায় যে ধরো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে বেশি হওয়ার কথা কার? অক্সিজেনের, কিন্তু বেশি হয় নাইট্রোজেনের। কেন হয়? তো তোমাকে এই টাইপের কোশ্চেন দিবে। ইনফ্যাক্ট এখানে ইলেকট্রন অ্যাফিনিটি এবং আয়নাইজেশন এনার্জির মধ্যে আরেকটা বড় ডিফারেন্স আছে। যেমন বড় ডিফারেন্সটা হচ্ছে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আসলে কি করতে হয়? আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে তোমার বাইরে থেকে শক্তি দিতে হয়, আর ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে শক্তি সে ছেড়ে দেয়। তুমি যখন ইলেকট্রন প্রবেশ করবা শক্তি সে ছেড়ে দিবে। এখন এখান থেকে এই টাইপের খ নাম্বারে কোশ্চেন আসতে পারে, ইনফ্যাক্ট ঘতেও আসতে পারে। যে ধরো আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ম্যাগনেসিয়ামের দুটো আয়নীকরণ শক্তি, মানে আয়নীকরণ শক্তি 1 আয়নীকরণ শক্তি 2। ম্যাগনেসিয়ামে তো 2টি ইলেকট্রন বের করার জন্য 2টা আয়নীকরণ শক্তি হবে, দুইটাই পজিটিভ। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দুইটাই ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ কেন? এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো তোমরা একটু খুঁজে দেখবা যে এই টাইপের কোশ্চেন পাও কিনা, এবং খুব ইম্পর্টেন্ট এগুলো ডিউতেও আসে। সো পড়ে রাখলে তোমার জন্য খুব ভালো একটা বেজ হবে, অ্যান্ড এইচএসসির জন্য তুমি কনফিডেন্ট থাকতে পারবা। ওকে, ইলেকট্রোনেগেটিভিটি একটু লেস ইম্পর্টেন্ট, কারণ ইলেকট্রোনেগেটিভিটির পার্টটার অনেকটা আলোচনা আসলে পোলারিটিতে চলে যায়। সো তুমি পোলারিটিতে যাবা, পোলারিটির মধ্যে গিয়ে পড়বা যে পোলারিটির কারণে কি কি চেঞ্জ হয় ক্যারেক্টারিস্টিক্স, এবং পোলারিটির জন্য আসলে কিভাবে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো আয়নিক যৌগের মতো বিহেভ করে, সেই আলোচনাটা এখানে আছে। দেন তোমার পড়তে হবে VVI পোলারাইজেশন, কারণ এই পোলারাইজেশনটাই এক্সপ্লেন করে ফাজানস রুল, ফাজানের নীতি। এবং এটা থেকে তুমি যে সিকিউ পাবে এটা মোটামুটি বলাই যায় 100% শিওর। ওকে, সো তোমার আসলে ফাজানের নীতি পড়তে হবে। আর ফাজানের নীতিতে যে 3টা রুল আছে সেগুলো ভালো মতো বুঝতে হবে, এবং এটা অনুযায়ী যে কোশ্চেনগুলো আসে, যেমন কিরকম কোশ্চেন আসে আমি তোমাকে বলি। ধরো তোমাকে দিবে যে সিলভার আয়োডাইড, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, এগুলো দিয়ে বলবে যে এগুলোর মধ্যে কোনটা বেশি রঙিন হবে কোনটা কম রঙিন হবে, বা বলতে পারে যে কোনটার দ্রাব্যতা বেশি হবে কোনটার কম হবে, কোনটার আর কি বলা যায় তাপীয় স্থিতি বেশি হবে, এরকম টাইপের কোশ্চেনও দিতে পারে যে কোনটা তাপীয় স্থিতি বেশি হবে কোনটার কম হবে। তো এই টাইপের অনেক কোশ্চেন তোমাকে দিবে, বা কোনটা অধিক সমযোজী হবে কোনটা কম সমযোজী হবে। কারণ এই পোলারাইজেশন পার্টটা এক্সপ্লেন করে আসলে কি আয়নিক যৌগগুলো, সমযোজী যৌগগুলোর মধ্যে
কতটুকু আয়নিক প্রপার্টি আছে। সো এই প্রপার্টিটা এক্সপ্লেন করার মাধ্যমে তুমি আসলে কোনটা বেশি আয়নিক কোনটা কম আয়নিক সেই কম্পারিজন থেকে অনেক কিছু এক্সপ্লেন করতে পারবা। ওকে, সেটা খুব ভালো মতো পড়তে হবে পোলারাইজেশন। এটা যদি বলো যে এগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো পোলারাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর তোমার যেতে হবে হাইব্রিডাইজেশনে। হাইব্রিডাইজেশনের পার্টটার মধ্যে আসলে অনেকগুলো হাইব্রিডাইজেশন আছে। এখন তুমি কি করবা? তুমি জেনারেল একটা স্ট্রাকচার শিখবা, জেনারেল একটা স্ট্রাকচার অনুযায়ী সবগুলোকে করার ট্রাই করবা। তুমি যদি কনসেপ্ট বুঝো তাহলে তোমার এটা সমস্যা হওয়ার কথা না। তো তুমি ফার্স্টে শিখবে হচ্ছে মিথেনেরটা CH4, তারপর তুমি ইথেন আর হচ্ছে ইথাইন, সরি ইথিন এবং ইথাইন এই দুইটাও দেখে রাখবা। কেন রাখবা? কারণ ওই যে sp3 sp2 এবং sp তিন টাইপের হাইব্রিডাইজেশন তাহলে তোমার শেখা হয়ে গেল। সো এটা যখন তুমি শিখে ফেলবা তখন তুমি আরো দুই একটা মলিকিউল নিয়ে ট্রাই করতে পারো যেগুলোতে লোন পেয়ার আছে। যেমন লোন পেয়ার থাকে কোনটায়? পানিতে থাকে, NH3 তে থাকে। এরকম একটা দুইটা ট্রাই করবা। তারপর একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়নের ট্রাই করবা, যেমন NH4+, এটা তুমি ট্রাই করতে পারো। সো এরকম যখন 3-4টা শিখে ফেলবা তখন বাকিগুলো যে একটা চার্ট দেওয়া থাকে ওই চার্ট থেকে দেখে নিলে তুমি বুঝবা। ওকে, সো এটা হচ্ছে শর্টকাটে তুমি কেমনে হাইব্রিডাইজেশনটা শেষ করবা তার জন্য। দেন তোমার পড়তে হবে অফকোর্স পড়তে হবে ভেসপার থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটা এক্সপ্লেন করে যে কেন ধরো মিথেন, অ্যামোনিয়া, পানি এদের সবার হাইব্রিডাইজেশন sp3 হওয়া সত্ত্বেও বন্ড অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভেসপার থিওরি। ওকে, কারণ হাইব্রিডাইজেশনের পার্ট যখনই তুমি পাবা তখন একটা কোশ্চেন হয়তো দিবে যে এটার হাইব্রিডাইজেশন নির্ণয় করো, আরেকটা কোশ্চেন দিবে ভেসপার থিওরি দিয়ে। তুমি তো জানবে না এটা ভেসপার থিওরি, সো তোমার আগে থেকে জানা থাকতে হবে। আচ্ছা, তারপর তোমার পড়তে হবে হাইড্রোজেন বন্ড ফর সেফটি। যেমন একটু আগে যেটা বললাম যে H2O এবং H2S মানে হাইড্রোজেন, পানি এবং হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এদের মধ্যে কেন পানি লিকুইড হয়, হাইড্রোজেন সালফাইড কেন গ্যাসিয়াস হয়, এই টাইপের কোশ্চেন। অথবা হাইড্রোজেন ফ্লোরাইড কেন হচ্ছে গিয়ে ব্রেকডাউন হয় না, বা হাইড্রোজেন ফ্লোরাইড কেন একটা জায়ান্ট মলিকিউল ফর্ম করে, এই টাইপের কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন বন্ডে আলোচনা করা আছে। তো এই জন্য এটা ভালো মতো পড়বা। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের জন্য পড়াশোনার যে রোডম্যাপ। এবং আমি এইটুকু যে বললাম এটা হচ্ছে তুমি যদি কমপ্লিটলি A+ পাইতে চাও তাহলে। এখন যদি তোমার অবস্থা এমন হয় যে ভাই আমি জাস্ট এখান থেকে একটা সিকিউ অ্যান্সার করে কোনো রকমে পাস পাইতে চাই, তাইলে কি করব? তাহলে তুমি যেটা করবা, তোমার কাছে দুইটা অপশন আছে। তুমি যদি কনসেপ্ট ইনজেস্ট করতে পারো যে ভাইয়া ঠিক আছে আমি অ্যাকচুয়ালি হয়তো এতদিন পড়ি নাই অলসতার কারণে, বাট আমি আসলে পড়লে বুঝি, তাহলে আমি বলবো তুমি এই পার্টটাতে যাও। ওকে, হাইব্রিডাইজেশন, ভেসপার থিওরি, হাইড্রোজেন বন্ড, এই তিনটা পড়লেই তোমার জন্য একটা সিকিউ কনফার্ম হয়ে যাবে। সো আর যদি তুমি এমন হও যে না ভাইয়া এগুলাতে আসলে অনেক প্যাচ, আমি আসলে বুঝি না, আমি পড়লে অনেকটা মানে ক্যাচ করতে পারি না, তখন তোমার যেটা করতে হবে তখন হচ্ছে তোমার এই পার্টটা পড়তে হবে, পোলারাইজেশন পর্যন্ত পড়তে হবে। এখন এখানে আসলে থিওরি অনেক বেশি, কিন্তু ম্যাক্সিমাম জিনিসপাতি তোমার 9-10 এর সাথে মিলে যায়। হয়তো তুমি 9-10 এ গ্রুপ পিরিয়ড নির্ণয় শিখে আসছো, এই তিনটা জিনিস শিখে আসছো, পোলারিটি সম্পর্কে জেনে আসছো, নতুন হবে এখানে ফাজানের নীতি আর হচ্ছে পি ব্লকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো। ওকে, সো এর বাইরে ম্যাক্সিমাম জিনিস তোমার আগে থেকেই জানা আছে। তো হোপফুলি এই পর্যন্ত বুঝছো তোমরা যে কিভাবে কি করবা, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি কোনটা অনুযায়ী পড়বা। সো ভালো মতো পড়ো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।